আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আমাদের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের লাইভ ক্লাসে আমরা আপনাদের সাথে জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলবো, যেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন বিসিএস সহ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। তো যারা বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ইনশাআল্লাহ তাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হচ্ছে আমাদের আজকের এই জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপলের ক্লাসটা। তো চলুন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো দেখেন, আমরা কম বেশি এটা সবাই জানি যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটোই হচ্ছে মূলত আইএনজি যুক্ত ভার্ব। ওকে, জিরান্ড হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। তো জিরান্ড কাকে বলে? জিরান্ড বলা হয় এমন একটা আইএনজি যুক্ত ভার্বকে যেটা কোনো একটা সেন্টেন্সে নাউন বা নাউনের সমতুল্য হিসেবে কাজ করে। অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় আইএনজি যুক্ত একটা ভার্বকে যেটা কোনো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। তাহলে আইএনজি যুক্ত ভার্ব যদি নাউন বা নাউনের সমতুল্য হিসেবে কাজ করে, আপনি তাকে জিরান্ড বলবেন। অন দ্য আদার হ্যান্ড, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করলে আপনি তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। অনেক সময় এই প্রেজেন্ট কথাটা না থেকে শুধু পার্টিসিপল থাকবে। ওকে, তো আসুন আমরা কিছু প্রশ্ন দেখি যে কিভাবে আপনার প্রশ্নগুলো আসবে বিসিএস বা বিভিন্ন আদার্স জবে, কিভাবে প্রশ্নগুলো আসে এবং আমরা কিভাবে বা কোন বৈশিষ্ট্যের নিরিখে আমরা এটাকে শনাক্ত করব। ওকে, তো দেখেন, তো আমরা একটু আগে বললাম জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা কোনো একটা সেন্টেন্সে নাউনের কাজ করে। এখন আপনি যদি নাউনের কাজই না জানেন তাহলে কেমনে বুঝবেন, কিভাবে বুঝবেন যে এটা একটা জিরান্ড? তো এই জন্য আমি আপনাদের সুবিধার্থে এইখানে নাউনের কাজ বা নাউনের অবস্থানগুলো লিখে রেখেছি। আমি এখানে লিখে রেখেছি যে নাউন কোন কোন জায়গায় বসে। যেই জায়গাগুলোতে নাউন বসে, আপনি সেই জায়গাগুলোতে বা সেই স্থানে যদি আইএনজি যুক্ত একটা ভার্ব পান, আপনার ড্যাম শিওর হয়ে যাবেন সেটা আইএনজি যুক্ত ভার্ব, নাউনের জায়গায় বসছে, তার মানে সে একটা জিরান্ড। তো দেখেন, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে আপনি একটা নাউনকে লিখতে পারবেন, ভার্বের পরে অবজেক্ট হিসেবে আপনি একটা নাউনকে লিখতে পারবেন, তাই তো? যেমন ধরেন, আমরা যদি উদাহরণে যাই, পরের পেজটাতে কিন্তু উদাহরণ দেয়া আছে, আমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবো। যেমন দেখেন এইখানে, মানি ব্রিংস হ্যাপিনেস। এই দেখেন, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে মানি বা নাউন বসছে। 2 নম্বর বাক্যে চলে আসেন, হি প্লেইজ ক্রিকেট। এই যে দেখেন, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসছে। ওকে, তো এটাই আমরা এখানে বলে রেখেছি, যেটা ধাপে ধাপে আর কি। 9টা জায়গায় সাধারণত নাউন বসে। এই 9টা জায়গায় যদি আপনি আইএনজি যুক্ত ভার্ব পান, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন সেটা একটা জিরান্ড। নাম্বার 1 ভার্বের পরে সাবজেক্ট হিসেবে, নাম্বার 2 ভার্বের পরে অবজেক্ট হিসেবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, ধরেন আমি লিখলাম রানা টেকস টি। রানা চা পান করে। তাহলে দেখেন, রানা হলো আমাদের এখানে সাবজেক্ট বা নাউন, টি হলো আমাদের এখানে অবজেক্ট বা নাউন, আর টেকস হচ্ছে ভার্ব। তার মানে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। আবার দেখেন, ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসে। তা আমি কিভাবে বুঝবো এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? এটা বোঝা খুব সহজ। আপনি যেই কাজটা করবেন, ভার্বের আগের এবং পরের অংশটার মাঝে, অর্থাৎ ভার্বের জায়গাটাতে একটা সমান চিহ্ন দিবেন। ধরেন আমি এখানে লিখলাম রানা, এরপরে লিখলাম থি, ভার্বটাকে তুলে দিয়ে একটা সমান চিহ্ন দিলাম। আমি লিখলাম রানা চা খায় বা চা পান করে। এই বাক্যে দেখেন তো, রানা আর চা কি সমান? এক না। আগেরটা পরেরটা যদি আলাদা হয়, আমরা পরের অংশটাকে অবজেক্ট বলি, আর যদি এক হয়ে যায় তখন পরের অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয়। যেমন ধরেন আমরা লিখলাম উই আর স্টুডেন্টস। এই বাক্যে একটু খেয়াল করেন তো, আমরা এবং স্টুডেন্টস এটা কি এক নাকি আলাদা? ডেফিনেটলি আমরা মানে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে আমরা। কিন্তু এখানে রানা মানেই চা, চা মানেই রানা ছিল না। অর্থাৎ ভার্বের পরের অংশটা এবং আগের অংশটা যদি এক হয়ে যায়, তখন তাকে কমপ্লিমেন্ট বলা হয়, অর্থাৎ উই ইকুয়াল স্টুডেন্টস। তো সিমিলার হওয়ার কারণে আমরা পরের অংশটাকে কমপ্লিমেন্ট বললাম। এইখানে দেখেন, কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু নাউন বসে। তার মানে আমি 3টা জায়গা পেলাম, 3টা স্থান পেলাম, যেই জায়গা 3টাতে বা যে 3টে স্থানে নাউন বসে। এখন এই 3টা স্থানে আপনি যদি আইএনজি যুক্ত ভার্ব পান, সেটা নাউন হয়ে যাবে। আর নাউন মানে কি? ডেফিনেটলি আইএনজি যুক্ত ভার্ব নাউন হলে সেটা জিরান্ড হয়। এরপরে ডিটারমিনারের পরে আমরা সবাই ডিটারমিনার কম বেশি চিনি।
ওকে, তো ডিটারমিনার বলতে আপনি কি বুঝবেন? ডিটারমিনার অনেক কিছু হতে পারে, আপনাদের জন্য আমি জাস্ট সংক্ষেপে কয়েকটা জিনিস বলে রাখতেছি। যে কোনো সংখ্যা বা পরিমাণ হলো মূলত ডিটারমিনার। এছাড়াও যে কোনো আর্টিকেল, এখন আবার প্রশ্ন করেন না ভাই যে কোনো আর্টিকেল মানে কি, এটা এ হোক, এন হোক আর ডা হোক, হ্যাঁ, যে কোনো আর্টিকেল এটা হচ্ছে ডিটারমিনার। এছাড়াও আপনারা মনে হয় পজেসিভ কেস বা পজেসিভ অ্যাডজেক্টিভ গুলোকে চিনেন, কোনগুলো ভাই? এই যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার। এছাড়াও ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ ইত্যাদি, এগুলোকেও ডিটারমিনার বলা হয়। আপনি যখন ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড পাবেন, সেটা কনফার্ম একটা নাউন হবে। যেমন আপনি বলতে পারেন হি হেট দা গো। এই যে দেখেন, দা একটা আর্টিকেল বা ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে কনফার্ম সেটা নাউন হবে। আপনার কাছে মনে হবে ভাই গো তো ভার্ব, গো, ওয়েন্ট, গন পড়ে আসছি। জি পড়েছেন, কিন্তু কিচ্ছু করার নাই, এটাই সায়েন্স। সায়েন্সটা কি? আফটার ডিটারমিনার ইফ দেয়ার ইজ সিঙ্গেল ওয়ার্ড ইট মাস্ট বি আ নাউন। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সে যাই হোক, নাউন হলেও নাউন হবে, নাউন না হলেও নাউন হবে। যেমন আমি বলতে পারতাম হি হেটস দ্য প্লেস, হি হেটস দ্য মুভি, হি হেটস দ্য বুক। এরকম এখানে গো, মজার ব্যাপার হচ্ছে এখানে গো শব্দের বাংলা অর্থ হচ্ছে রীতি বা নীতি বা নিয়ম, অর্থাৎ সে নিয়মটাকে ঘৃণা করে। তাহলে ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড পান, সেটা কনফার্ম কি হবে? নাউন হবে। একইভাবে ডিটারমিনারের পরে একটা মাত্র আইনজিযুক্ত ভার্ব যদি পান, সেটা নাউন হবে। নাউন মানে জিরান্ড হবে। এরপরে দেখেন প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে আমরা জানি নাউন বসে। যেমন আপনি যদি বলেন আই অ্যাম ইন ঢাকা, এই যে দেখেন ভাই, ইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তাই প্রিপোজিশনের পরে যদি আইনজিযুক্ত ভার্ব পান, সেটা নাউন হয়ে যাবে। নাউন হবে মানে জিরান্ড হবে। ওকে, এরপরে দেখেন এই যে ডিটারমিনার লিখে দেওয়া আছে, ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা কি হবে? ডেফিনেটলি নাউন হবে। যেমন আপনি বলতে পারেন দ্য বুক অন দ্য টেবল, টেবিলের উপরের বইটা ইজ ইনফরমেটিভ, তথ্যবহুল বা তথ্যপূর্ণ। তো দেখেন দা হলো একটা আর্টিকেল বা ডিটারমিনার, অন হলো একটা প্রিপোজিশন। এই যে দেখেন ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড বসে, সেটা নাউন হয়ে যায়। এখানে যদি আপনি আইনজিযুক্ত একটা ভার্ব পেতেন, সেটা নাউন হয়ে যেত। আর আইনজিযুক্ত ভার্ব নাউন হলে সেটা কি হবে? জেরান্ড হবে। ওকে, একইভাবে দেখেন দুই প্রিপোজিশনের মাঝখানে যদি কোনো শব্দ থাকে, তাহলে সেটাও নাউন হয়। একটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম যে হি গট এ প্লাস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, সে হার্ড ওয়ার্কের মাধ্যমে এ প্লাস পেল। তো দেখেন বাই একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, মাঝখানে একটা মাত্র ওয়ার্ড আছে, এটা একটা কি হবে? নাউন হবে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ পারলে খাতায় লিখে রাখবো, কাজে আসবে ইনশাল্লাহ। এরপরে অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা কি হয়? নাউন হয়। যেমন আপনি বলতে পারেন আই স সাম টল বয়েজ, আমি কিছু লম্বা ছেলে দেখলাম। এই যে টল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড আছে, সো এটা কি হবে? নাউন হবে। এখন আপনি অ্যাডজেক্টিভের পরে যদি আইনজিযুক্ত একটা ওয়ার্ড পান, তো অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ড কি হয়? কি হয়? নাউন হয়। অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ড নাউন, আইনজিযুক্ত ওয়ার্ড যদি সেটা হয়, তখন সেটা নাউন না বলে আমরা জেরান্ড বলবো। এইভাবে দেখেন নাউনের অ্যাপোজিশন হিসেবেও কিন্তু নাউন বসে। এখন অনেকে আমার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া অ্যাপোজিশন কি? আমরা সবাই হয়তো জানি অ্যাপোজিশনটা কি, মাথায় রাখবো। অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়। অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা কমা দ্বারা পৃথক করা থাকে। ওকে, তাহলে কমা দ্বারা পৃথক করা থাকে, নাউনের পরিচয় দেয়, এটাকে আমরা অ্যাপোজিশন বলি। আমি আপনাদেরকে একটা জাস্ট এক্সাম্পল যদি বলি, খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আমি লিখলাম মাই ফ্রেন্ড ইজ আ কার্পেন্টার। এই কার্পেন্টার শব্দের বাংলা অর্থ হচ্ছে গিয়ে কাঠমিস্ত্রি। আমি বললাম আমার বন্ধু একজন কাঠমিস্ত্রি। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনার বন্ধু সে কে, একটু পরিচয় দেন দেখি। তখন আমি বললাম পলাশ। তাহলে
তাহলে এই বাক্যে দেখেন তো, আমার ফ্রেন্ডকে পলাশ, পলাশকে আমার ফ্রেন্ড। এই যে একটা নাউনের পজিশনে আর একটা নাউনের পজিশন, এটার নামই হলো অ্যাপোজিশন। তাহলে খেয়াল করেন, পলাশের পরিচয় হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের পরিচয় পলাশ। এটাকে আমরা কি দিয়ে আলাদা করছি? কমা দিয়ে। তাহলে এই যে দেখেন অ্যাপোজিশনটা, এটা কিন্তু একটা নাউন। আপনি যদি এভাবে অ্যাপোজিশন হিসেবে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড পান, সেটাকে আপনি নাউন বলবেন। আর নাউন মানে কি হয়ে যাবে? জিরান্ড হবে। এটার আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম মাই প্রফেশন ইজ হার্ড। আমার পেশাটা খুব কঠোর বা কঠিন। এখন আপনি আমার বলতে পারতেন যে ভাই আপনার পেশা, বলেন না আপনার পেশাটা কি? এইবার আমি বললাম ফিশিং, মাছ ধরা। তাহলে খেয়াল করেন তো, আমার পেশা কি? ফিশিং। ফিশিং কি? আমার পেশা। তাহলে দেখেন আমার পেশার পরিচয় ফিশিং, ফিশিং হলো আমার পেশা। এই যে একটার পজিশন আর একটার পজিশন, দিস ইজ কল্ড অ্যাপোজিশন। এইখানে অ্যাপোজিশন হিসেবে নাউন বসছে। আর আইএনজি যুক্ত নাউন, আইএনজি যুক্ত ভার্ব যখন নাউন হয়ে যায় তখন তাকে জেরান্ড বলা হয়। তো আপনাকে কষ্ট করে এই 9টা জায়গা মাথায় রাখতে হবে। আপনি এই 9টা জায়গাতে নাউন পাবেন, আর এই 9টা স্থানে যদি আইএনজি যুক্ত ভার্ব পান, কি হবে? নাউন হবে। নাউন হবে মানেই জেরান্ড হবে। তো আসেন আমরা উদাহরণ আমি দিয়ে রেখেছি, অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। আসেন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে জিরান্ড আর পার্টিসিপলের পার্থক্য দেখে নেই। আচ্ছা, এই বাক্যটাতে দেখেন, আমরা এই বাক্যটাতে দেখতে পাচ্ছি টিচিং ইজ মাই প্রফেশন। আমার পেশা হলো পড়ানো। তো খুব সহজে আপনি বুঝতে পারতেছেন, ইজ একটা ভার্ব। ভার্বের পূর্বে কি বসে বাবা? ভার্বের পূর্বে সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়া কার কাজ? নাউন আর প্রোনাউনের কাজ। যেহেতু এটা প্রোনাউন না, তার মানে আমরা কনফার্ম এটা একটা নাউন। এই যে দেখেন আইএনজি যুক্ত ভার্ব নাউন হয়ে গেছে, তাহলে এটা কি হবে? এটা জেরান্ড হবে। তাহলে আমাদের এখানে অপশন দেওয়া আছে নাউন, জেরান্ড। এখন বলতে পারেন ভাই এটা তো নাউনও হয় জেরান্ডও হয়, তাহলে হোয়াট শুড বি মাই আনসার? হোয়াট শুড বি মাই পারফেক্ট অপশন? আচ্ছা, মাথায় রেখেন সব জিরান্ডই নাউন, কিন্তু সব নাউন জিরান্ড না। যেমন আমার নাম হচ্ছে মির্জালাল সুমন, সুমন আমার নাম। এখন সুমনটা হচ্ছে জাস্ট একটা নাউন, এটা কি জিরান্ড? জিরান্ড না। ওকে, তাহলে দেখেন আবার অনেকে বলতে পারে ভাই আইএনজি যুক্ত নাউন মানে জিরান্ড। নো, ধরেন আমার একজন মানে চাইনিজ ফ্রেন্ড আছে, ওর নাম হলো ঝিং। এখন আপনি যদি ভাবেন ঝিং ইজ আ চাইনিজ, এখন আপনি যদি ভাবেন যে ভাই এই যে কাম হয়ে গেছে, পায়ে গেছি, ভার্বের আগে সাবজেক্ট পাইছি আইএনজি যুক্ত, এটার আবার জিরান্ড বলেন না ভাই রে, ঝিং দিয়ে তো কোনো কাজ করা বোঝায় না, এটা তো ভার্ব নাই, বেটার নামেই, এই লোকটার নামেই কি ঝিং, ঝিং মিং টিং পিং। এই দেখেন আইএনজি যুক্ত যদি নাউন পান, যেটা ভার্ব না, হ্যাঁ অনেক চাইনিজ, জাপানিজ, কোরিয়ানের নাম হইতে পারে টিং মিং পিং ঝিং, এগুলোর আবার জিরান্ড বলা যাবে না। জিরান্ড হওয়ার শর্ত কি? সে ভার্ব ছিল, আইএনজি যোগ হওয়ার পর নাউন হয়েছে। ওকে, তাহলে খেয়াল করেন আমি যেটা বলেছিলাম সেটা হলো, সংক্ষেপে লিখতেছি, সব জিরান্ডই নাউন, কিন্তু সব নাউনই জিরান্ড নয়। তাহলে দেখেন আপনি জিরান্ড বললে অটো নাউন হচ্ছে, কিন্তু নাউন বললে জিরান্ড হতেও পারে, নাও হতে পারে। সো যেটা শতভাগ কাভার হয় আমরা এই অপশনটাই নেব। ওকে, আই হোপ ইনশাল্লাহ আমাদের এই প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন, এবং এরকম যে কোনো প্রশ্ন আসলে আপনার জন্য এটা মার্ক করা খুব বেশি টাফ হবে না। ওকে, এইবার আসেন আমরা যদি পরের সেন্টেন্সটাতে চলে যাই। হ্যাঁ, অনেকেই আছেন যারা টিচিং ইজ মাই প্রফেশন দেখলে বুঝতে পারেন যে এটা সাবজেক্ট, কিন্তু তারা বিপদে পড়ে দ্বিতীয় সেন্টেন্সটা দেখলে। তো আমাদের অনেকের ধারণা আছে, আমরা জানি নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। আপনারা জাস্ট এই ভিডিওটা ঠিক এইখানে পজ করে একটু কমেন্ট করার চেষ্টা করেন তো, এটা আসলে টিচিংটা এখানে জিরান্ড নাকি ফি, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। একটু জাস্ট পজ করে কমেন্ট করার চেষ্টা করেন, তারপরে আমাদের ভিডিওটা আবার দেখে একটু আপনি মিলিয়ে নেন আসলে কি হতে পারে। আচ্ছা দেখেন, আমি যখন বললাম টিচিং ইজ মাই প্রফেশন, তখন টিচিংটাকে আমরা অনেকে সাবজেক্ট ভাবি, বাট যখন আমরা বলতেছি টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন, এইখানে আমাদের অনেক ভাই বোন আছে, তারা একটা বিপদে পড়ে, তারা একটা ভুল ধারণা পেয়ে যায়। সেটা হচ্ছে তারা ভাবে কি, যেহেতু নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে মনে হয় এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে কি? পার্টিসিপল। নো, আসলে পার্টিসিপল না। এখানে আপনাকে দেখতে হবে এই যে ইজ ভার্বটা কার জন্য আসছে, টিচিং এর জন্য আসছে নাকি ইংলিশের জন্য আসছে। দেখেন আমি যদি ইংলিশ শব্দটাকে কেটে দেই, যদি বলি টিচিং ইজ মাই প্রফেশন, বাংলা হলো পড়ানো আমার পেশা। বলেন তো আমার পেশা কি? পড়ানো।
এবার আমি যদি ইংলিশটাকে সাথে রেখে দেই, টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন, ইংরেজি পড়ানো আমার পেশা। বলেন এই যে ইংরেজি যোগ করলাম, তার মানে কি আমার পেশা চেঞ্জ হয়ে গেছে? আপনি কি বলবেন যে ভাই ইংরেজি আমার পেশা? দেখেন ইংরেজি কিন্তু আমার পেশা না, বরং ইংরেজি পড়ানো আমার পেশা। তাহলে দেখেন আমি টিচিং রে বাদ দিয়ে যদি বলতাম ইংলিশ ইজ মাই প্রফেশন, আমার পেশা কিন্তু চেঞ্জ হয়ে যাইতো। তার মানে দেখেন যেই ওয়ার্ডটা আমাদের জন্য জাস্ট এমনিতেই আসছে, এই ওয়ার্ডটাকে বাদ দেয়া যায়, তাকে বলা হয় সাপোর্টিং ওয়ার্ড। সে কিন্তু সাবজেক্ট না, বাট যেই ওয়ার্ডটা বাদ দিলে অর্থ চেঞ্জ হয়ে যায়, যাকে বাদ দেয়া যায় না, তার নাম হচ্ছে রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ড বা কি ওয়ার্ড। এই যে সেন্টেন্সটাতে আমার প্রফেশন কিন্তু ইংলিশ না, টিচিং, পড়ানো আমার পেশা। আমি জাস্ট তথ্য দিচ্ছি যে কি পড়ানো আমার পেশা, ইংরেজি পড়ানো আমার পেশা। অর্থাৎ ইংরেজি বললেও চলে, না বললেও চলে, এটা সাপোর্টিং ওয়ার্ড। তাহলে আমার হেড ওয়ার্ড কোনটা? টিচিং। তাহলে টিচিংটাই যেহেতু আমার সাবজেক্ট, তাই সাবজেক্ট হিসেবে আইএনজি যুক্ত ভার্ব বসা, এটা একটা নাউন বা জিরান্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সো নাউনের আগে আরেকটা আইএনজি যুক্ত ওয়ার্ড পেলেই সবসময় কিন্তু সেটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল হবে না। ওকে ডিয়ার, আচ্ছা পরের প্রশ্নে আমরা যদি জাম্প করি, 3 নং প্রশ্ন। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি টিচিং ইংলিশ টু দ্য রুরাল চিলড্রেন। পুরো অংশটার বাংলা হলো গ্রাম্য বা গ্রামের ছেলে মেয়েদেরকে ইংরেজি পড়ানো হলো, এ হলো বলতে নাই, হ্যাঁ, আমার পেশা। তাহলে এবার আপনি জাস্ট একটু খেয়াল করেন, অনেকে ভাববে কি ভাইয়া এখানে ইজ ভার্বের সাবজেক্ট মনে হয় চিলড্রেন, আসলে কি চিলড্রেন? দেখেন তো আমার পেশা কি বাচ্চা? আমার পেশা কিন্তু বাচ্চা না, আমি কি ছেলে দ্বারা, আমার পেশা বাচ্চা হবে কেন? ওকে, এবার আসেন আমার পেশা কি ইংলিশ? নো, ইংলিশ কারো পেশা হয় না। ওকে, এইবার আসেন, হ্যাঁ আপনি বলতে পারেন আমার ইংলিশ মুভিতে আমার অভিনয় করাটা পেশা, ইংরেজি পত্রিকায় লেখালেখিটা আমার পেশা, ইংরেজি পড়ানো আমার পেশা। ইংরেজি পেশা হইতে পারে না, ইংরেজি পেশা না, ইংরেজি হচ্ছে ভাষা। তাহলে খেয়াল করেন এই যে ইজটা মূলত আসছে কার জন্য? টিচিং এর জন্য। তার মানে এই এতটুকু ওয়ার্ড মূলত হলো জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য আসছে। তাহলে এদের নাম হলো সাপোর্টিং ওয়ার্ডস। আমাদের হেড ওয়ার্ড কোনটা? এই যে দেখেন টিচিং, এইটাই হলো আমাদের হেড ওয়ার্ড, এটাই হলো আমাদের কি ওয়ার্ড, এটাই হলো আমাদের রুট ওয়ার্ড। তাহলে যে হেড, কি বা রুট, সেই হলো মূলত আমাদের সাবজেক্ট। সাবজেক্ট মানেই নাউন, আর নাউন মানেই জিরান্ড। ওকে, তাহলে আসতেছে গ্রামের ছেলে মেয়েদেরকে ইংরেজি পড়ানো আমার পেশা। এখানে ইংরেজি বা ছেলে মেয়ে আমার পেশা না, পেশাটা হচ্ছে পড়ানো। সো এটারও আমরা কি বলবো? জিরান্ড বলবো। আশা করি এই যে প্রশ্নের যে চেঞ্জগুলো, এগুলো দেখে আপনার উত্তরটা চেঞ্জ করে জিরান্ড থেকে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল বলে ফেলবেন না। আমরা ধরে নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের এই যে আলোচনাটা, এটা আপনি বুঝতে পেরেছেন, এবং ইনশাআল্লাহ এরকম যদি আপনার কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্ন আপনি খুব সহজেই সলভ করে দিয়ে আসতে পারবেন। ওকে, তো আসেন আমরা পরের স্লাইডটাতে জাম্প করি। তো আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করার লোভ সামলাতে পারছি না। এই জেনেসিস বিসিএস কেয়ার এ যাবৎ শুধু ডক্টরদেরকে নিয়ে কাজ করে এসেছে। তবে সুসংবাদ হচ্ছে, খুশির সংবাদ হচ্ছে, এখন থেকে জেনেসিস বিসিএস কেয়ারে যারা জেনারেল বিসিএস পরীক্ষা দিবেন তারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। জেনেসিস বিসিএস কেয়ারে আপনি অনলাইনে কিংবা অফলাইনে আমাদের সাথে প্রিলির কোর্স করতে পারবেন। শুধু প্রিলির কোর্স নয়, আপনারা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, সেটা অন প্রিমিসেস অর্থাৎ অফলাইনে কিংবা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। যারা অনলাইন কোর্সে যুক্ত হবেন, অর্থাৎ যারা অনলাইনে কোর্স করবেন, অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি তো অনেক ব্যস্ত থাকি, ধরে নেন আমি অনলাইন ক্লাস করতে পারলাম না, আমার কি হবে? ভাই আপনার কিচ্ছু হবে না। অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা কি? আপনি একটা ক্লাস বারবার দেখতে পারবেন। আপনি আমাদের জুম ক্লাসটাতে জয়েন করতে পারেন নাই, ওকে, আমাদের এই ক্লাসটা আপনাদের রেকর্ডেড দেয়াই থাকবে। একবারে আপনার যেদিন বিসিএস পরীক্ষা হবে সেই দিন পর্যন্ত আপনি ভিডিওটা পাবেন, যতবার খুশি ততবার দেখতে পাবেন। অফলাইনে কিন্তু দেখেন একটা ক্লাস মিস হয়ে গেলে ওই ক্লাসটা সহজে পাওয়া যায় না, আবার ক্লাস হলে পাওয়া যায়। বাট অনলাইনের সুবিধা হচ্ছে গিয়ে আপনি ঘরে বসে এই জার্নির
প্যারেশানি না নিয়ে ঘরে বসে ভিডিওটা দেখতে পারেন। মিস হয়ে গেছে নো প্রবলেম, আপনি একবার না বারবার দেখে নেন, দেখতে পারবেন। ওকে, তো আপনারা যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন, যারা জেনেসিসের পূর্বের সদস্য, তারা আমাদের কোর্সে যুক্ত হলে 4000 টাকা ছাড়ে আপনারা যুক্ত হতে পারবেন। আর যারা নতুন সদস্য, তারা 3000 টাকা ছাড়ে আমাদের কোর্সটাতে যুক্ত হতে পারবেন। আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো আপনার যদি প্রশ্ন জানার থাকে বা কোনো তথ্য জানার থাকে, তাহলে আপনারা আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন। আমাদের এই হটলাইনের নাম্বারটা হচ্ছে, আমি এই পাশে লিখে দিই, 0140434325333। এছাড়াও আপনারা যদি আমাদের ওয়েবসাইট থেকে তথ্য জানতে চান বা ভিজিট করতে চান, তাহলে www.genesisbcscare.com এ চলে গেলেই ডিটেলস তথ্য পেয়ে যাবেন। আর এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার যে কোনো তথ্য যেটাই জানতে চান, আপনি জাস্ট আমাদের এখানে নক দিলেই হবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ আমরা আশা করছি আপনাদের সাথে জেনেসিসের এই দক্ষ টিমের সাথে ইনশাল্লাহ বিসিএস এর প্রিপারেশনটা খুব অসাধারণ হবে। ওকে, তো আপনারা যারা চাচ্ছেন যে ভাই আমরা আপনাদের কিছু ক্লাস দেখতে চাই, তারা যে নিয়মিত আমাদের বিভিন্ন টিচারের, সবাই কিন্তু অনেক অসম্ভব দক্ষ টিচার আছে আলহামদুলিল্লাহ, এবং আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার। যারা জেনেসিসের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ, বা যারা যুক্ত আছে তাদের থেকে তথ্য নিলেই বুঝতে পারবেন। ওকে, তো আসেন আমরা পরের স্লাইডটাতে যদি চলে যাই। এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, মাই প্রফেশন ইজ ইন্টারেস্টিং। তো আমরা একটু আগে জেনে এসেছিলাম, আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। দেখেন, একটু আগে আমরা আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করেছিলাম, সেটা হলো যে ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। এখানে আপনাকে আমি আরেকটা তথ্য দিচ্ছি। হ্যাঁ, তথ্যটা হলো কমপ্লিমেন্ট হিসেবে নাউন বা অ্যাডজেক্টিভ যে কোনোটি বসে, এখন আপনি বলতে পারেন ভাইয়া তাহলে আমি কিভাবে বুঝবো যে এই যে কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসে অ্যাডজেক্টিভও বসে, তার মানে জিরান্ডও বসে পার্টিসিপলও বসে, আমি কিভাবে বুঝবো? আসেন কিভাবে বুঝবো সেটাই আমরা এখন দেখে নেই। ওকে, তো দেখেন, আপনি যদি কখনো এরকম পান যে একটা সাবজেক্ট দেয়া আছে, এরপরে নর্মালি বি ভার্ব থাকে, হ্যাঁ নর্মালি বি ভার্ব থাকে, অন্য ভার্বও থাকতে পারে, এরপরে যদি আপনি একটা আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট পান, এই যে আইএনজি যুক্ত যে কমপ্লিমেন্টটা পাচ্ছি, এইটা মজার ব্যাপার হচ্ছে নাউন বা জিরান্ড হতে পারে, এবং এটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল হতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া তাহলে আমি কেমনে বুঝবো? এটা কি খুব কঠিন? নো, এটা কিন্তু রকেট সায়েন্স না। এটা বুঝতে গেলে আপনি যেই কাজটা করবেন, আপনি জাস্ট সাবজেক্টটাকে প্রশ্ন করবেন বা ভার্বটাকে প্রশ্ন করবেন কি দিয়ে। যদি কি প্রশ্নের উত্তরটাতেই আইএনজি যুক্ত ভার্বটা পান, তাহলে বুঝবেন এটা মূলত হচ্ছে একটা জেরান্ড। আর যদি কি প্রশ্নের উত্তরে না পান, তাহলে আপনি এটাকে প্রশ্ন করবেন কেমন দিয়ে। কেমন প্রশ্নের উত্তর যদি হয়ে যায়, তাহলে বুঝবেন এটা একটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। আরো সহজ করে বলি, কি প্রশ্নের উত্তরে সাধারণত আমরা পরিচয় পাই, আর কেমন প্রশ্নের উত্তরে সাধারণত আমরা দোষ, গুণ বা অবস্থা জানতে পারি। তো আপনাদের জন্য আমি একটু এক্সাম্পল লিখে নেই এবং আপনাদেরকে দেখাই দিই। ধরেন আমরা একটা বাক্য এরকম করে লিখলাম। ওকে, আপনাদেরকে আমি কিছু এক্সাম্পল দেখাই দিই, তাহলে ইনশাল্লাহ একবারে জন্মের মতো ক্লিয়ার হয়ে যাবে, আর কখনোই সমস্যা হবে না। তাহলে আমরা একটা বাক্য লিখলাম, হিজ জব ইজ ফিশিং। ওকে, এরপর আমরা আরেকটা বাক্য লিখতেছি, হিজ জব ইজ ডিসগাস্টিং অর ইন্টারেস্টিং। তাহলে দেখেন, তার চাকরিটাই হচ্ছে মাছ ধরাটাই তার চাকরি, তার মানে এটা একটা কমপ্লিমেন্ট। এখানে তার চাকরিটাই হচ্ছে ইন্টারেস্টিংটাই হলো তার একটা চাকরি। তাহলে আমি কিভাবে বুঝবো
যে দুটোই তো কমপ্লিমেন্ট, তাই না? দেখেন দুটোই কিন্তু কমপ্লিমেন্ট। এক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আমি এবার এটা প্রশ্ন করে ফেলবো, কি দিয়ে আর কেমন দিয়ে, দুটো আমরা প্রশ্ন করলাম। দেখেন আমি যদি বলি তার কাজ হলো মাছ ধরা, দেখেন তো তার কাজ কি, এই কাজের পরিচয় পেয়ে গেছেন, তার কাজ হচ্ছে মাছ ধরা। তার মানে কি প্রশ্নের উত্তরে আমরা নাউন পাই, আইএনজি যুক্ত ভার্ব নাউন হলে সেটা জিরান্ড হয়। তার মানে এই কমপ্লিমেন্টটা কিন্তু এখানে জেরান্ডের কাজ করছে। অন্যদিকে দেখেন আমরা যখন বললাম হিজ জব ইজ ইন্টারেস্টিং, তার কাজটা হচ্ছে চমৎকার। এখন আপনি এবার প্রশ্ন করলেন যে ভাইয়া তার কাজটা কি, অথবা ভাইয়া তার কাজটা কেমন। ধরেন আমি যদি আপনাকে এসে বলি যে ভাই জানেন, আপনি কি জানেন আমি একটা কাজ করি, আমার কাজটা ইন্টারেস্টিং। এখন আমি যদি বলি যে আমার কাজটা ইন্টারেস্টিং, আপনি কিন্তু কোনোদিনও আমার কাজের পরিচয় জানতে পারবেন না। আপনি শুধু এতটুকু জানতে পারতেছেন যে আমার কাজটা কেমন, ইন্টারেস্টিং। তাহলে কেমন প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়, অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভ হলে তাকে কি বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল, সংক্ষেপে পিপি লিখলাম। হ্যাঁ, আচ্ছা। আর সো এটা কিন্তু আবার কমপ্লিমেন্ট, তার মানে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বা জিরান্ড বসে, কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপলে বসে। তো আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকের পরে কমপ্লিমেন্ট হিসেবে আপনি আইএনজি যুক্ত ভার্ব পেলে জিরান্ড না পার্টিসিপল, এটা নিয়ে আপনার খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। তো আসেন আমরা এবার কিছু প্রশ্ন সমাধান করে দেখি। এই যে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি হিজ প্রফেশন ইজ ইন্টারেস্টিং, বুঝে ফেলছি তার প্রফেশন ইন্টারেস্টিং। তার প্রফেশন, আপনি প্রশ্ন করেন তো যে ভাই তার প্রফেশনটা কি, তার প্রফেশনের কোনো পরিচয় আমরা পাচ্ছি না, কাটা। আপনি প্রশ্ন করেন তো ভাইয়া তার প্রফেশনটা কেমন, কেমন আবার ইন্টারেস্টিং। তাহলে কেমন প্রশ্নের উত্তরে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভ মানেই ডেফিনেটলি সেটা পার্টিসিপল। ওকে, এই যে দেখেন এটা আমরা একটু আগে বলে আসছি, তার প্রফেশন হচ্ছে মাছ ধরা। তার প্রফেশন কি, এই প্রফেশনের পরিচয় কিন্তু আমি পেয়ে গেলাম। ওকে, কেমন এটা আমি জানি না, মাছ ধরাটা তার কাছে ডিসগাস্টিং নাকি ইন্টারেস্টিং আমরা জানি না, সো এটা একটা জিরান্ড। ওকে, হোপ আপনারা এরকম যে কোনো প্রশ্ন পেলে খুব ইজিলি কভার করতে পারবেন। আচ্ছা, হয়ে গেল আমাদের জেরান্ড। এইবার দেখেন আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস 11তম বিসিএসে আসছে। আমাদের অনেক ভাইরা এই প্রশ্নটা দেখে খুব টেনশনে পড়ে যায় যে ভাইয়া এইটা আসলে কি হবে, এটা কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে। আসেন আমরা একটু দেখে নেই। দেখেন আমি স্টুডেন্টদেরকে সাধারণত বলি যে আপনি যদি কখনো দেখেন একটা নাউনের সামনে আইএনজি যুক্ত ভার্ব আছে, ওকে, এবং তারা দুজন মিলে যদি একটা ফ্রেজ গঠন করে, সেন্টেন্স না কিন্তু ফ্রেজ, যেমন আমি শুধু এতটুকু বলতে পারতাম রোলিং স্টোন, ওকে, মানে গড়ন্ত পাথর, এরকম যদি পজিশনে পান তাহলে মাথায় রাখবেন নাউনের আগের আইএনজি যুক্ত ভার্বটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তাহলে ভাই আমি কেমনে বুঝবো জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? বোঝা খুব সহজ। আপনি দেখবেন এই আইএনজি যুক্ত ভার্ব যে জিনিসটা সেটা কি স্থির নাকি অস্থির, অর্থাৎ সেটা কি নড়াচড়া করে নাকি স্টপ থাকে। যদি নড়াচড়া করে অর্থাৎ অস্থির হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি স্থির থাকে তাহলে জিরান্ড। দেখেন তো আমরা যদি বলি আর রোলিং স্টোন, একটা গড়ন্ত পাথর, আচ্ছা গড়ন্ত পাথর কি স্থির নাকি সেটা গড়ায় গড়ায় চলতেছে? তার মানে দেখেন এই যে একটা নাউন, এই যে আইএনজি যুক্ত ভার্ব, এটা কিন্তু অস্থির। তাহলে অস্থির হলে কি হয় বাবা? প্রেজেন্ট পার্টিসিপল হয়। এখন এখানে একটা তথ্য মাথায় রাখেন, সেটা হচ্ছে সব পার্টিসিপলই সাধারণত অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভই পার্টিসিপল নয়। খেয়াল করেন অনেকে এই জিনিসটা না বুঝে খুব মারাত্মক তর্ক শুরু করে দেয়, বলে ভাই আমি অ্যাডজেক্টিভ বলবো, অনেকে বলে না আমি পার্টিসিপল বলবো। এটা নিয়ে বাংলাদেশে টিচারদের মধ্যে, লেখকের মধ্যে যেই পরিমাণ আসলে দ্বন্দ্ব বা কাদা ছড়াছড়ি, মনে হয় বিসিএস এর ইতিহাসে এই প্রশ্ন বা এরকম প্রশ্ন নিয়ে খুব কম সংখ্যক প্রশ্ন নিয়ে এরকম কাদা ছড়াছড়ি বা দ্বন্দ্ব হয়েছে আর কি। দেখেন আমি যদি আপনাকে এভাবে লিখে দেই স্মল স্টোন, একটা ছোট্ট পাথর, তো দেখেন এটা একটা নাউন, স্মল একটা অ্যাডজেক্টিভ। আমি যেটা বলেছিলাম যে সব পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ পার্টিসিপল না। দেখেন তো
এইখানে স্মল একটা অ্যাডজেক্টিভ, কিন্তু স্মলকে কি আপনি পার্টিসিপল বলবেন? বলা যাবে না। এটা অ্যাডজেক্টিভটা পার্টিসিপল হইতেও পারে, নাও হতে পারে। তার মানে কি, অ্যাডজেক্টিভ বললে তার 50% সম্ভাবনা থাকে, অর্থাৎ হতেও পারে, নাও হতে পারে। বাট পার্টিসিপল মানেই কি রে ভাই? পার্টিসিপল মানেই তো আইএনজি যুক্ত ভার্ব, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে আপনি যখন পার্টিসিপল বলছেন 100-তে 100%, সেটাকে অ্যাডজেক্টিভ বলে ফেলছেন। সো অবশ্যই আমি এটাকে পার্টিসিপল বলবো। ক্লিয়ার? আশা করি আজকের পর আর এটা নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ, আপনি অ্যাডজেক্টিভ বলবেন যদি আপনার প্রশ্নটা এরকম থাকতো যে a rolling stone gathers no moss, here rolling is a dash parts of speech, or which parts of speech rolling is in the sentence a rolling stone gathers no moss। এখানে আপনার কাছে পার্টস অফ স্পিচ জানতে চাইলে আপনি অ্যাডজেক্টিভ বলবেন, আর যদি কি প্রশ্ন করে তাহলে অবশ্যই আপনি পার্টিসিপল বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজকের পরে এই প্রশ্ন নিয়ে আপনাদের আর খুব বেশি পেরেশানি হবে না। তো ওকে, আসেন এবার আমরা এখানে আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এডুকেশন ইজ এনলাইটেনিং। শিক্ষা আলোকময়, দ্যুতিময়, জ্যোতিময়। তো দেখেন, শিক্ষা মানে জ্যোতিময়, দ্যুতিময়, আলোকময় বা ভাস্বর, আবার এই আলোকময়, দ্যুতিময় মানে শিক্ষা। তাহলে এটা কি হবে? এটা কিন্তু কমপ্লিমেন্ট। ওকে, তো আমরা কিন্তু আগেই বলেছি কি এবং কেমন দিয়ে প্রশ্ন করবেন। প্রশ্ন করলে কি এর উত্তরে পেলে নাউন বা জিরান্ড, আর কেমন প্রশ্নের উত্তরে পেলে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে শিক্ষাটা কেমন? আলোকময়, দ্যুতিময়, জ্যোতিময়। সো কেমন প্রশ্নের উত্তর হয়? এটা ডেফিনেটলি একটা পার্টিসিপল। আশা করি ইনশাআল্লাহ আমাদের জিরান্ড আর পার্টিসিপলের পার্থক্যগুলো আপনাদের বুঝতে খুব বেশি দ্বিধা বা সংশয় থাকার কথা না, পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো আসেন আমরা আরেকটা বাক্যে চলে আসি। দ্য বয়েজ আর গ্রেজিং দেয়ার কাউজ ইন দ্য ওপেন ফিল্ড। খোলা মাঠে বাচ্চারা তাদের গরুগুলোকে চড়াচ্ছে। এই চড়ানো মানে থাপড়ানো না, কিন্তু গরুকে খাওয়ানো বা মাঠে নিয়ে গিয়ে চারণ করা। এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে দেই, খুব ইন্টারেস্টিং একটা তথ্য। সেটা হচ্ছে সকল কন্টিনিউয়াস টেন্স, সকল কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্বটি, আমি শুধু মূল ভার্ব বলেছি, কিন্তু মূল ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে এই বাক্যটা আমরা পড়ি, দ্য বয়েজ আর, ছেলেগুলো, এই যে দেখেন আর গ্রেজিং, তাহলে এটা হলো অক্সিলারি ভার্ব, এখানে মূল ভার্ব হিসেবে গ্রেজিং আছে। আর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্ব মানেই হলো ভাই সেটা পিপি। কেন পিপি? কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্বটা মূলত একটা চলমান অবস্থা বোঝায়, আর আমরা জানি দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। তো আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করায়, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। ওকে, আচ্ছা আসেন পরের প্রশ্নে চলে যাব আমরা এখন। এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমি এখানে লিখেছি রূপা ইজ সুইমিং ইন দ্য সুইমিং পুল। রূপা সুইমিং পুলটাতে সাঁতার কাটতেছে। তো আগের সেন্টেন্সে আমরা যেটা দেখলাম যে আইএনজি যুক্ত কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্বটা হচ্ছে ডেফিনেটলি পার্টিসিপল। সো এটা কিন্তু পার্টিসিপল। বাট এখানেও আইএনজি যুক্ত ভার্ব আছে, এখানে খেয়াল করেন এটা কিন্তু মূল ভার্ব না। তাহলে এই যে আইএনজি যুক্ত ভার্ব আর নাউন আছে, এটা একটা ফ্রেজের কাজ করতেছে। আমরা বলেছিলাম নাউনের সামনে আইএনজি যুক্ত ভার্ব যদি পান তাহলে দেখবেন সেটা স্থির নাকি অস্থির। এই যে দেখেন রূপা সাঁতার কাটতেছে, সে কিন্তু অস্থির, এটা পার্টিসিপল ছিল। কিন্তু সুইমিং পুল কি অস্থির? নো, সেটা হচ্ছে স্থির। তাহলে এটা হলো মূলত জেরান। খেয়াল করেন একই সেন্টেন্সে দুইবার সুইমিং পেয়েছেন, দুইবারই কি পার্টিসিপল? নো। দুইবারই কি জেরান? তাও না। তাহলে দেখেন তাদের অ্যাক্টিভিটি অনুযায়ী জেরান হবে নাকি পার্টিসিপল হবে, এটা আমরা খুব সহজেই এভাবে মার্ক করতে পারি। তো আশা করি ইনশাল্লাহ এইটাও আপনারা বুঝতে পেরেছেন। আসেন আমরা এবার পরের প্রশ্নটাতে চলে যাই। এই যে দেখেন এখানে আমরা একটা বাক্য পাচ্ছি, দ্য লিটল বেবি কেম হিয়ার। ছোট্ট বাচ্চাটা এখানে এসেছিল। কিভাবে এসেছিল? সবিং। সব মানে হচ্ছে এই যে দেখবেন বাচ্চারা সাধারণত নিচের ঠোঁটটা ফুলায় কান্না করে, এটাকে ঠোঁট ফুলিয়ে কান্না করা বলা হয় বা ফুপিয়ে ফুপিয়ে কান্না করা বলা হয়। তো দ্য লিটল বয় কেম হিয়ার, ছোট বাচ্চাটা এখানে আসলো। কিভাবে আসলো? সবিং। বাংলা হলো ছোট বাচ্চাটি কাঁদতে কাঁদতে, আমি চন্দ্রবিন্দু আচ্ছা দিয়ে দিলাম, কাঁদতে কাঁদতে এখানে এসেছিল।
ছোট বাচ্চাটি কাঁদতে কাঁদতে এখানে এসেছিল। এখন দেখেন সাধারণত কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, গাইতে গাইতে, নাচতে নাচতে এরকম যদি ভার্বের শেষে ইতে ইতে থাকে তাহলে ওই ভার্বটার সাথে একবার আইএনজি যোগ হয়। কাঁদতে কাঁদতে বললেন না যে ক্রাইং ক্রাইং, খেলতে খেলতে প্লেইং প্লেইং হবে না, একবার হবে। ওকে, আর আমরা আরেকটা তথ্য জানি যে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার, কততম, কোথা থেকে, কোন দিকে, এই প্রশ্নগুলো করলে উত্তরে যা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব হয়। তাহলে দেখেন দ্য লিটল বেবি কেম, ছোট বাচ্চাটা আসলো। আপনি যদি প্রশ্ন করেন যে ভাইয়া আসলো, কিভাবে আসলো, উত্তর আসতেছে কাঁদতে কাঁদতে। তার মানে দেখেন এই যে আইএনজি যুক্ত ভার্বটা, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আমি আপনাদেরকে একদম শুরুতেই বলেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডভার্বের কাজ করে, যেটা আপনি এখন টের পেয়েছেন। তার মানে অ্যাডভার্ব হয়ে যায়, আমরা এটাকে কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো। সো মাই ডিয়ার লার্নার্স, এই ছিল আমাদের আজকের জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের একটা সংক্ষিপ্ত আলোচনা। আমরা আমাদের মূল ক্লাসে এটাকে আপনাদের সাথে আরো ডিটেলসে আলোচনা করব। তো আপনাদেরকে আবারও বলে রাখি, জেনেসিস কিন্তু এখন শুধু আর ডক্টরদেরকে নিয়েই কাজ করছে না, আমরা এখন জেনারেল বিসিএস নিয়েও কাজ করছি। যারা বিসিএস এর প্রিপারেশন নিতে যাচ্ছেন অফলাইন কিংবা অনলাইন, তারা আমাদের জেনেসিস বিসিএস কেয়ারে যুক্ত হয়ে যেতে পারেন। আপনারা অফলাইন বলেন কিংবা অনলাইন বলেন, আমাদের সাথে যুক্ত হলে ইনশাল্লাহ বাংলাদেশের বেস্ট কোচিং সেন্টারের সার্ভিস যা হওয়া উচিত তেমনটাই পাবেন। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, তারা।